হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তোমাদের ফিজিক্সের 5 চ্যাপ্টারে কিছু ম্যাথ বাকি ছিল, যা হচ্ছে আমরা টাইপ 1 এর মধ্যে আমরা যা করতেছিলাম। টাইপ 1 কিন্তু আমাদের ফুললি কমপ্লিট হয়নি, টাইপ 1 এর মধ্যে আরো কিছু ম্যাথ বাকি ছিল। তো ওই ম্যাথগুলি আজকে আমরা কমপ্লিট করব, দেন হচ্ছে আমরা টাইপ 2 এবং 3 এর ম্যাথ সলভ করব। টাইপ 2 এর তোমাদের আগে করানো হয়েছে যখন আমি তোমাদেরকে বেসিক বুঝাচ্ছিলাম, অর্থাৎ বেসিকের সাথে সাথে কিন্তু তোমার টাইপ 2 এর যে ম্যাথগুলি ছিল ওগুলি কিন্তু কমপ্লিট করানো হয়েছে। তো আজকে তোমাদের ওইখান থেকে ম্যাথ করানো হবে না, কারণ আমাদের হচ্ছে টাইপ 3 এর ম্যাথ আছে যেগুলি, ওগুলি বেশ ইম্পর্টেন্ট। সো ওইখান থেকে ম্যাথ করাবো, ঠিক আছে? আগে টাইপ 1 গুলি সলভ করি, তারপর টাইপ 3 তে যাব, আর টাইপ 2 এর মধ্যে যে তোমাদের সূত্রগুলো ছিল ওগুলি তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করি। সো আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 5 এর মধ্যে আমাদের আছে পদার্থের অবস্থা ও চাপ। এটা নিয়ে প্রথম ম্যাথটা আমি ফার্স্টে বোর্ডে লিখবো কোশ্চেন, তারপর ওইখান থেকে হচ্ছে আমরা ম্যাথ সলভ করবো। ওকে, চলো স্টার্ট করি। এক নাম্বার ম্যাথ। ওকে, 0.5 সেন্টিমিটার, আর এখানে ব্যাসার্ধ দিছে হচ্ছে, এখানে তোমাদের ব্যাসার্ধ দিছে আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এগুলি হচ্ছে আমাদের পানি, দুইটা পাত্রের মধ্যে তোমাদের পানি দেওয়া আছে, দিস ইজ ওয়াটার। এটার উচ্চতা, এটার হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, এটার উচ্চতা আমাদের 8 সেন্টিমিটার, এবং এটার উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ওকে, এটা আমাদের ক, আর এটা হচ্ছে খ, দুইটা পাত্র। সো আমাদের গতে কি কোশ্চেন করছে? গতে বলছে 500 কেজি মিটার পার কিউব ঘনত্ব এর কাঠের টুকরাকে খ সিলিন্ডারে রাখলে কত শতাংশ ভাসবে? খ সিলিন্ডারে রাখলে কত শতাংশ ভাসবে? ওকে, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা দেখো, তো এখানে আমাদের দুইটা বস্তু দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ক বস্তু আর একটা হচ্ছে আমাদের খ বস্তু। ওকে, তো এখানে হচ্ছে তোমাদের দুইটার উচ্চতা দেওয়া আছে। ক বস্তুর উচ্চতা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার আর খ বস্তুর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। দুইটারই ব্যাসার্ধ দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 0.5 সেন্টিমিটার আর একটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এখানে বলছে 500 কেজি পার মিটার কিউব ঘনত্ব এর কাঠের টুকরাকে খ সিলিন্ডারে রাখলে কত শতাংশ ভাসবে। ওকে, কোন সিলিন্ডার? এই খ নাম্বার, এটার কথা বলছে, ঠিক আছে? তাহলে আমরা জানি যদি ভাসছে, তো আমরা একটা জিনিস পড়ছিলাম, একটা সূত্র, যে যদি কোনো কিছু আমাদের ডুবে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আমাদের পানির ঘনত্ব ডিভাইডেড বাই বস্তুর ঘনত্ব ইন্টু 100%। তারপর এইখান থেকে বস্তুটা যত পরিমাণ ডুববে তার থেকে হচ্ছে যতটুকু ডুববে ওই মান থেকে আমরা 100 থেকে ওই পাওয়া মানটাকে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যে ভাসবে ওইটার মান আমরা পাবো। যে পরিমাণ ভাসবে
সেই মানটা আমরা পাবো। ওকে, তো এই ম্যাথটা দ্বারা, এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে যে কত পরিমাণ বস্তুটি ডুবেছে, তারপর আমরা 100 থেকে ওই মানটা বিয়োগ করলে যত পরিমাণ আমাদের ভাসবে সেটাই হচ্ছে আমাদের কত শতাংশ বলবে, ওটা পার্সেন্টেজ দিয়ে দিবা, তারপর আমাদের নির্দিষ্ট মানটা কিন্তু চলে আসবে। ওকে, তাহলে চলো স্টার্ট করি। দেখো এখানে তোমাদের পানির ঘনত্ব দেয়নি, যা তোমাদের ব্যাসার্ধ দিচ্ছে আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে, একটা ব্যাসার্ধ আর উচ্চতা। তার মানে আমরা জানি যদি পানির ঘনত্ব যদি না দেওয়া থাকে, আমি দুইটা জিনিস ফার্স্টে পড়েছিলাম যে পানির ঘনত্ব হচ্ছে আমাদের 1000 কেজি পার মিটার কিউব, আর মানবদেহের ঘনত্ব হচ্ছে 995 কেজি পার মিটার কিউব, এই দুইটা। ঠিক আছে, তাহলে আমরা জানি পানির ঘনত্ব লিখবা, সুতরাং লিখবা পানির ঘনত্ব ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। ওকে, পানির ঘনত্ব লিখছো, বা পানির আয়তন, পানির ঘনত্ব। খ সিলিন্ডারে পানির ঘনত্ব দেওয়া আছে। এখন কাঠের টুকরার ঘনত্ব কিন্তু আমাদের দেওয়া আছে, কাঠের টুকরা। দেখো এখানে খ বস্তুর মধ্যে কিন্তু আমাদের পানির, এই যেখানে কিন্তু পানি আছে, পানির ঘনত্ব তোমাদের কাছে দেওয়া আছে। আর কাঠের টুকরার ঘনত্ব কিন্তু আমরা জানি কত দেওয়া আছে কোশ্চেনে। দেখো কাঠের টুকরার ঘনত্ব আমরা লিখতে পারি, কাঠের টুকরার ঘনত্ব, কাঠের টুকরার ঘনত্ব এটা হচ্ছে যেহেতু বস্তুর ওজন, তাই আমরা PW ইকুয়াল টু দিব 500 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যত পরিমাণ ডুববে ওইটার মান কিন্তু আমরা বের করতে পারবো, যত পরিমাণ ডুববে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কাঠের টুকরাকে খ সিলিন্ডারে রাখলে ডুববে, সুতরাং কাঠের টুকরাটি কাঠের টুকরাটি খ সিলিন্ডারে রাখলে ডুববে আমরা জানি কত, রো ডিভাইডেড বাই রো ডাব্লিউ ইন্টু 100%। তো এখানে জাস্ট মানগুলি বসাও। পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি মিটার পার কিউব, 1000 কেজি মিটার পার কিউব। তারপর তোমাদের বস্তুর ঘনত্ব দেওয়া আছে কাঠের টুকরার 500 ইন্টু 100%। 1000 100 এখানে 500 দেওয়া আছে, তার মানে হবে আমাদের 50%। ঠিক আছে, এখন এটা আমরা পাইছি হচ্ছে কাঠের টুকরাটি খ সিলিন্ডারে রাখলে কত পরিমাণ ডুববে, ওইটা আমরা পাইছি যে 50% হচ্ছে আমাদের কাঠের টুকরাটি পানির মধ্যে ডুববে। এখন আমাদের বের করতে বলছে যে কত শতাংশ ভাসবে। আমি তোমাদেরকে বলছিলাম যে 100 থেকে যদি তুমি পাওয়া মানটা বিয়োগ করো, যত তোমাদের আসবে সেই পরিমাণটুকুই কি করবে, তোমাদের ভাসবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং ভাসবে 100 মাইনাস 50 ইকুয়াল টু 50%। তাহলে এই পরিমাণ হচ্ছে আমাদের ভাসবে। বুঝতে পারছো ম্যাথটা ক্লিয়ার? তোমাদের এখানে বলা হয়েছে 500 কেজি পার মিটার কিউব ঘনত্ব এর কাঠের টুকরাকে খ সিলিন্ডারে রাখলে কত শতাংশ ভাসবে। আমরা জানি পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, বস্তুর ঘনত্ব দেওয়া আছে 500 কেজি পার মিটার কিউব। তোমাকে এখন বের করতে হবে সূত্র দ্বারা যে কত পরিমাণ বস্তুটি পানির মধ্যে ডুববে। তোমরা বের করছো 50% ডুববে, কিসের মাধ্যমে বের করছো, পানির ঘনত্ব ডিভাইডেড বাই বস্তুর ঘনত্ব ইন্টু 100%। ক্লিয়ার?
তারপর এখান থেকে তুমি যেটা পাইছো সেটাকে হচ্ছে 100 থেকে ওই মানটা বিয়োগ করলে তোমাদের যতটুকু আসবে ততটুকুই কি করবে, তোমার সিলিন্ডারের মধ্যে পানির মধ্যে বস্তুটি ভাসবে। ক্লিয়ার? খুবই ইজিলি, খুবই সহজ ভাষা কিন্তু বুঝাইছি, এর থেকে সহজ ভাষা কিন্তু বুঝানো যায় না। ঠিক আছে, তোমরা আবার একবার রিভাইজ করবা, তোমাদের আবার রিভিশনের জন্য আবার টোটালি বুঝাইছি। তো আবার যদি না বুঝো কোনো সমস্যা নেই, কমেন্ট বক্সে যদি না বুঝো বলবা, ঠিক আছে? তো এভাবেই আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। যতটুকু ডুববে সেটা বের করবা, তারপর এখান থেকে ওই যতটা বের হবে 100 থেকে ওইটা বিয়োগ করবা। কি করবা, যদি আমাদের বলে যে ভাসবে, কতটুকু ভাসবে এটা যদি উল্লেখ করে, আর যদি বলে যে কতটুকু ডুববে, তাহলে তোমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আবার কিন্তু ভাসতে বললে তোমরা কি করবা, 100 থেকে ওইটা বিয়োগ করবা। ঠিক আছে? সো এভাবে এই ম্যাথটা কমপ্লিট করতে হয়। ঠিক আছে, এখন আসো নেক্সট স্টেপে। আমাদের গ নাম্বার কিন্তু কমপ্লিট, গ নাম্বার কমপ্লিট। এখন করব ঘ। এখন আমরা করব ঘ। ওকে, সো তোমাদের ঘতে কি বলছে জানো? ঘতে বলছে হচ্ছে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ঢাললে খ পাত্রের চাপের পরিবর্তন কত হবে। ওকে, ঘতে বলছে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ঢাললে খ সিলিন্ডারে ঢাললে খ সিলিন্ডারে চাপের পরিবর্তন কত হবে। ওকে, দ্যাট মিনস ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ঢাললে খ পাত্রের চাপের পরিবর্তন কত হবে। চাপের পরিবর্তন তো এখন স্বাভাবিক অবস্থায় যে সিলিন্ডারটা আছে নিশ্চয়ই তার মধ্যে হচ্ছে একটা চাপের মান আছে, স্বাভাবিক অবস্থায় চাপের মান থাকবে। তারপর যখন আমরা ক সিলিন্ডারের পানি অর্থাৎ এইটার পানি যখন এটাতে ট্রান্সফার করব, ওর নিশ্চয়ই চাপের পরিবর্তন হবে। তো ওই চাপের পরিবর্তনটা কতটুকু হবে সেটাই আমাদের কাছে আস্ক করছে। তার মানে আমাদের ফার্স্টে এই স্বাভাবিক অবস্থায় খ সিলিন্ডারের স্বাভাবিক অবস্থায় আমাদের চাপটা বের করতে হবে। তারপর এই দুই পাত্রের আয়তন আমাদের বের করতে হবে। ফার্স্টে আমরা ক পাত্রের আয়তন বের করব, তারপর খ পাত্রের আয়তন বের করব। দুইটা একসাথে যোগ করব কোন পাত্রের মধ্যে, খ পাত্রের মধ্যে। ঠিক আছে, কারণ তোমরা দেখো এখানে একটা নির্দিষ্ট পরিমাণে আয়তনে পানি আছে, খ পাত্র নির্দিষ্ট পরিমাণের আয়তন আছে মানে পানি আছে। এখন তুমি যদি এই পাত্রের পানিটাকে ওই পাত্রে দিয়ে দাও, নিশ্চয়ই পানির পরিমাণ বাড়বে। পানির পরিমাণ বাড়া মানে কি, আয়তন বৃদ্ধি পাবে। তোমার তো এখানে চাপটা তো বৃদ্ধি পাবে, সাথে কিন্তু তোমাদের এখানে পানির উচ্চতাটাও বাড়বে। ঠিক আছে, উচ্চতা বাড়বে কারণ আমাদের নির্দিষ্ট অবস্থায় পানি এরকম অবস্থা আছে। তারপর তুমি যদি পানি এখানে যোগ করো, পানিটা আরো নিশ্চয়ই উপরে যাবে, তার মানে পানির পরিমাণ বাড়বে। ঠিক আছে, তো ওইটাই আমাদের হিসাব করতে বলছে। যখন পানির পরিমাণ বাড়বে তখন হচ্ছে আমাদের চাপেরও কিন্তু পরিবর্তন হবে, এবং ওই চাপটা কিরকম পরিবর্তন হবে, মান কত আসবে সেটাই আমাদের থেকে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো স্বাভাবিক অবস্থায়, খ পাত্রের স্বাভাবিক অবস্থায় চাপ।
স্বাভাবিক অবস্থায় সিলিন্ডারের চাপ, কোন সিলিন্ডার? খ সিলিন্ডার লিখতে হবে। খ সিলিন্ডারের চাপ, খ সিলিন্ডারের চাপ, আমরা জানি চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং ওর সূত্রটা হচ্ছে এইচ রো জি। ওকে, এটা আমরা বের করব। ওর হাইট দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার, তাহলে লিখবা মিটারে নিব, দ্যাট মিন 0.04 ইন্টু রো দেওয়া আছে কত আমাদের ঘনত্বটা কি আমরা বের করছিলাম? হ্যাঁ, ওর ঘনত্ব হচ্ছে 1000, কারণ ঘনত্ব দেওয়া নেই, আর আমরা জানি পানির ঘনত্ব 1000, আর এটা হবে 9.8। এখন দেখো ওর মান কত আসে, চাপের মানটা কত আসে। প্যাসকেল, 392 প্যাসকেল। ওকে, তো আমরা কি করছি, স্বাভাবিক অবস্থায় খ সিলিন্ডারের চাপটা ফার্স্টে বের করছি। এখন আমাদের ক পাত্রের পানির আয়তনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আবার দেখো, ক পাত্রের পানির আয়তন, আমরা জানি ভি, এটা ফার্স্টে বের করবো, তাই V1, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? সূত্রটা কিন্তু কি হবে, পাই আর স্কয়ার এইচ। তো এখানে তোমাদের 1 দিবা, কারণ এটা ব্যাসার্ধ 1, উচ্চতাও 1 নাম্বার, কারণ আমরা এটারটা বের করবো, ঠিক আছে? সো পাই এর মান আমরা জানি 3.1416 ইন্টু আর এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আসে আমাদের 0.005 স্কয়ার ইন্টু, লেখাটা বাঁকা হচ্ছে কেন, এটা তোমাদের মানটা তোমাদের একটু মুছতে হবে, ওয়েট। এখানে লিখি, তো ফার্স্টে আসা হচ্ছে আমাদের পাই এর মান 3.1416 ইন্টু এটার মান 0.005 স্কয়ার ইকুয়াল টু এইচ এর মান আসা হচ্ছে আমাদের কত, 8 সেন্টিমিটার, 0.8 মিটার। এখন দেখো, এখন হিসাব করো, এখন ক্যালকুলেট করো কত আসে। আমাদের আসা হচ্ছে 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 6.28 না, 6 পয়েন্ট কত দেখো, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক পাত্রের পানির আয়তন। এখন আমাদের লাগবে হচ্ছে খ পাত্রের পানির আয়তন। খ পাত্রের পানির আয়তনটা আমরা এখন বের করব। এখানে দিবা হচ্ছে খ পাত্রের পানির আয়তন, খ পাত্রের পানির আয়তন আমরা জানি কত, এটা হবে আমাদের V2, কারণ আমরা খ এরটা বের করবো, এটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? তার মানে হবে আমাদের পাই R2 স্কয়ার H2, মান বসালে কত আসে, 3.1416 ইন্টু
ওটার মান দেওয়া আছে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তার মানে 0.03 স্কয়ার, 0.03 স্কয়ার। হবে 0.003 হোল স্কয়ার ইন্টু 0.04। এখন দেখো এটার মান কত আসে, মান আসে হচ্ছে 1.13 into 10 to the power minus 4, 1.13 into 10 to the power minus 4, এটা কিন্তু 4, 1.13 into 10 to the power minus 4। দেখো এখানে কি করলাম, আমাদের যেহেতু চাপের পরিবর্তনটা জানতে চাইছে তাও খ পাত্রে, সো আমরা কি করছি, স্বাভাবিক অবস্থায় খ সিলিন্ডারের চাপ বের করছি। চাপের সূত্র হচ্ছে P equal to H rho G। সো মান বসাচ্ছি সব ক্ষেত্রে। এখানে রো এর মান দেওয়া ছিল না, আমরা জানি পানির কত, পানির ঘনত্ব 1000। সো আমরা ওটা থেকে হিসাব করে আমরা চাপটা বের করছি। স্বাভাবিক অবস্থায় পাইছি হচ্ছে 392 প্যাসকেল। ক্লিয়ার? এখন দেখো আমাদের লাগবে হচ্ছে দুই পাত্রেরই আয়তন। আমরা কি করছি, ক পাত্রের আয়তনটা বের করছি। দেখো ক পাত্রের পানির আয়তন V1 equal to পাই R1 স্কয়ার H1। ঠিক আছে, 1 কেন লিখছি, V1 কেন লিখছি, কারণ হচ্ছে আমরা 1 নাম্বার পাত্রটা বের করবো, সো 1। এখন দেখো বের করার পরে আমরা পাই এর মান জানি 3.1416 ইন্টু 0.005 হোল স্কয়ার ইন্টু 0.8, তো আমাদের মান আসছে কত, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। আবার খ পাত্রের পানির আয়তন বের করছি, এখানে V2 ইউজ করছি কারণ খ দ্বিতীয়টা। ঠিক আছে, তার মানে ওইটা প্রত্যেকটা মান বসাইয়া পাইছি হচ্ছে 1.13 into 10 to the power -4। ক্লিয়ার? এখন এই দুই পাত্র কি আমরা কি করব, মিক্স করব, কারণ আমরা দেখছি যে এখানে যে পানি ছিল ওইটা ওইখানে আমরা ঢালছি, ঢালার পর আমরা কি করছি, টোটাল খ পাত্রের আয়তনটা আমরা হিসাব করছি। সো আমাদের লাগবে হচ্ছে টোটাল আয়তনটা, তাও কোন পাত্রে, খ পাত্রে। ওকে, এখন আমরা এটা নির্ণয় করব। সো আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ক ও খ পাত্রের পাত্রের মোট আয়তন, এটাকে আমরা ধরতে পারি, যেহেতু ক পাত্রটা ধরছিলাম আমরা V1, খ পাত্রটা ধরছিলাম কি V2, সো মোট আয়তন হবে হচ্ছে আমাদের V V V। ওকে, সো এটা হবে আমাদের V1 প্লাস V2, যোগ করো, এটার মান কত পেয়েছিলাম, 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আই গেস, আই ডোন্ট নো, ভুলে গেছি। এখন এটা হচ্ছে 1.13 ইন্টু 10 টু দি পাওয়ার -4। যদি মান ঠিক থাকে ক্যালকুলেট করো, এটা মান হবে 10 টু দি পাওয়ার -6, আর এটা ঠিক আছে। তার মানে মান আসে হচ্ছে 1.1928, 1.1928, এটা 6 হবে, 1.1928 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। ওকে, সো আমরা মোট আয়তনটা কি করলাম, বের করলাম, মোট আয়তনটা বের করছি। এটাই হচ্ছে আমাদের খ পাত্রের নতুন আয়তন। সুতরাং খ পাত্রের নতুন আয়তন, নতুন আয়তন
আয়তন কোনটা? এটা, এটা হচ্ছে আমাদের খ পাত্রের নতুন আয়তন। এখন আমরা বের করব হচ্ছে কি বের করতে বলছে, এখানে আমরা চাপের পরিবর্তনটা বের করতে বলছে। তার মানে এখন আমরা চাপের পরিবর্তনটা বের করব, ঠিক আছে? এতটুকু যদি বুঝো, এখন চাপের পরিবর্তনটা বের করব, চাপের পরিবর্তনটা বের করব। ওকে, এটা আমরা উপরে লিখি, উপরে লিখি, ওয়েট। আমরা পাইছি হচ্ছে খ পাত্রের নতুন আয়তন, খ পাত্রে নতুন আয়তন কত পাইছি? নতুন আয়তন পেয়েছি হচ্ছে আমরা 1.1928 ইন্টু 10⁻⁻⁴। সো এখান থেকে আমরা একটা সূত্রের মাধ্যমে এটা বের করতে পারবো। সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা হবে h প্রাইম, কারণ তোমরা কি করছো, h1 h2 লিখছো, এখন আমরা h প্রাইম দিয়ে ম্যাথটা সলভ করব। সুতরাং আমাদের মানটা আসবে 1.1928 ইন্টু 10⁻⁻⁴। এখন তোমরা বের করবা কিসের মান? তোমরা বের করবা হচ্ছে নতুন চাপের মানটা বের করবা। তার মানে এইচটাকে এখানে রাখবা, আর আর স্কয়ার আর পাইটাকে ওখানে নিয়ে যাবা। উচ্চতা বাড়বে, কি বলছিলাম ফার্স্টে? বলছিলাম হচ্ছে উচ্চতা তোমাদের বাড়বে। তুমি যখন এই পাত্র থেকে এই পাত্রের মধ্যে পানিটা ট্রান্সফার করবা, এখানে যতটুকু পানি ছিল পানির পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে তোমাদের পানির পরিমাণটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? হাইট, উচ্চতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো লিখি। দেখো, এইচ প্রাইম এখানে থাকবে, উপরে এটাই থাকবে 1.1928 ইন্টু 10⁻⁻⁴। নিচে যাবে হচ্ছে আর স্কয়ার মান আর পাই এর মান। আর স্কয়ার মান কত আমরা পাইছিলাম, এখানে কত পাইছি? আর স্কয়ার মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 0.03 হোল স্কয়ার ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416। আলটিমেটলি মানটা কত আসে দেখো, মান আসে হচ্ছে আমাদের 0.04219, 0.04219। তার মানে এইচ এর মানও আমরা পাইছি। এখন তোমার চাপের পরিবর্তনটা আমরা লিখতে পারবো, কারণ আমরা জানি চাপের সূত্রটা কি, এইচ রো জি। আমরা এইচ এর মান জানি, রো এর মান জানি, অভিকর্ষ ত্বরণের মান জানি। সুতরাং লিখবা, সুতরাং খ সিলিন্ডারে চাপের পরিবর্তন, সুতরাং খ সিলিন্ডারে চাপের পরিবর্তন কি হবে? এইচ প্রাইম রো জি। এইচ প্রাইমের মান বেরিয়েছে 0.04219 ইন্টু রো এর মান জানি 1000, অভিকর্ষ ত্বরণের মান জানি 9.8। সো আমাদের মানটা এখন বের হয়ে যাবে, দেখো ক্যালকুলেট করো। আমাদের মান আসে কত? মান আসে হচ্ছে 413.462, 413.462 প্যাসকেল। চাপের একক প্যাসকেল, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে আমাদের খ সিলিন্ডারে চাপের পরিবর্তন আসবে হচ্ছে 413.462 প্যাসকেল। ওকে, এর আগে আমরা একটা চাপের পরিবর্তন পাইছিলাম, কত জানি বের হয়েছিল আমাদের, কত নিউটন জানি বের হয়েছিল? 392 নিউটন আই গেস বের হয়েছিল। প্যাসকেল 392 প্যাসকেল ফার্স্টে স্বাভাবিক অবস্থায় ছিল। স্বাভাবিক অবস্থায় ওই সিলিন্ডারের চাপ ছিল, হ্যাঁ, 392 প্যাসকেল। ফার্স্টে ছিল 392 প্যাসকেল। তারপর বৃদ্ধি হয়ে কি হয়েছে? এটা, ওকে, এটা হয়েছে। তার মানে আমরা বলতে পারি, সুতরাং চাপ বৃদ্ধি পাইছে, তার মানে P2 বড়
P1 ছোট, যার ফলে আমরা বলতে পারি চাপ বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে। অ্যান্সার চাপ বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো তোমরা কি ফুল ম্যাথটা বুঝতে পারছো? আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ঢাললে খ সিলিন্ডারে চাপের পরিবর্তন কত হবে। সো আমরা জানি যখন সিলিন্ডারটি তার নিজস্ব স্বাভাবিক অবস্থায় ছিল ওর নিশ্চয়ই ওর মধ্যে চাপ ছিল, কারণ দেখো এখানে কিন্তু উচ্চতা দেওয়া আছে তোমাদের, তারপর আর এর মান দেওয়া আছে। আমরা কিন্তু চাপের সূত্র থেকে জানি চাপ ইকুয়াল টু পি ইকুয়াল টু এইচ রো জি। পানির ঘনত্ব জানি 1000, জি এর মান জানি 9.8। সো আমরা কি চাপ পাবো না? অবশ্যই পাবো, তার মানে ওর নির্দিষ্ট একটা চাপ পাবো। তারপর এখান থেকে কি করব, আমরা জানি এটা বলছে ক সিলিন্ডারের পানি খ সিলিন্ডারে ঢাললে, তো আমরা ঢালবো ফার্স্টে ওর একটা আয়তন তৈরি করব। ঠিক আছে, ক সিলিন্ডার একটা আয়তন পাবো, তারপর খ সিলিন্ডার আয়তন আলাদা আলাদা করে বের করব, তারপর যোগ করব। ওটাই যোগ করব, খ সিলিন্ডারে যোগ করব, মানে ওই পানিটা এখানে যোগ করব। ঠিক আছে, ওইটাই হবে খ সিলিন্ডারের নতুন আয়তন, নতুন আয়তন। ঠিক আছে, এখন ওই আয়তন যতটুকু আমরা পাইছি ওইখান থেকে আমরা বের করব কি এইচ এর মান, মানে উচ্চতা বাড়বে। পানি ঢালার সাথে সাথে পানির উচ্চতাটা কি করবে, বৃদ্ধি পাবে। তার একটা নির্দিষ্ট মান পাইছি, কত 0.04219। তারপর এটা থেকে আমরা আরেকটা সূত্র পাইছি যে হচ্ছে আমরা এইচ এর মান পাইছি, তারপর জি এর মান আমরা জানি, রো এর মান জানি। সো এখানে আমরা প্রত্যেকটার মান বসায় পাইছি 413.462 প্যাসকেল। সো আমাদের প্রথমটার মধ্যে চাপ ছিল হচ্ছে 392, সেকেন্ডে পাইছি হচ্ছে 413.462 প্যাসকেল। সো নিশ্চয়ই আমাদের চাপ বৃদ্ধি পাইছে, চাপ বৃদ্ধি পাইছে। সো এটাই হচ্ছে আমাদের চাপের পরিবর্তন, এটাই কি আমাদের সিলিন্ডারে খ পাত্রে চাপের পরিবর্তন। ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আবার বুঝা দিব, সমস্যা নেই। তোমাকে 2বার করে বুঝাই দিছি, প্লাস যখন আমি ম্যাথ করাচ্ছিলাম তখনও কিন্তু তোমাদেরকে বোঝানো কমপ্লিট হয়েছে। সো এখন নেক্সট ম্যাথে আমরা যাব। ঠিক আছে, নেক্সট ম্যাথ করবো। ওকে, ওকে, এতটুকু তোমাদের বুঝা শেষ। এরকম ম্যাথ তোমাদের গগ হতে আসতে পারে। টাইপ 1 এর ম্যাথই করেছি, টাইপ 1 এর ম্যাথ এর আগেও করানো হয়েছে, কিছু বাকি ছিল। সো এটা এখন কমপ্লিট করাইছি। এখন যাবো টাইপ 2 তে। টাইপ 2 নিয়ে এত বেশি সমস্যা নেই, কারণ টাইপ 2 তে হচ্ছে তোমাদের এর আগের ক্লাসের মধ্যে তোমাদের করানো হয়েছে। সো টাইপ 2 এর জাস্ট একটু ধারণা দিয়ে দিব, জাস্ট ধারণা দিয়ে দিব। আসো টাইপ 2। টাইপ 2, ওকে। ওকে, দুইটা লিখছি। এখানে ছিল একটা পৃষ্ঠা, এখানে তোমাদের আরেকটা পৃষ্ঠা। এটা হবে পানি। ওকে, দেখো এখন তোমাদের কি কি আছে, দুইটা হচ্ছে সিলিন্ডার একসাথে যুক্ত আছে। এটা হচ্ছে তোমাদের দুইটা সিলিন্ডার, একটা একটু ছোট, একটা একটু চিকন, আর একটা একটু খাটো। ওকে, সো তোমাদের মনে করো এখানে তোমরা F1 বল প্রয়োগ করছো, F1 বল প্রয়োগ করছো। ঠিক আছে, বল প্রয়োগের ফলে ওর কিন্তু তোমার হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হবে না, কারণ ও কি করবে,
এখানে যেহেতু তোমাদের পানি ছিল, এই পানিটা কি করবে, ওর প্রসারণ আরো বৃদ্ধি পাবে, মানে যত পরিমাণে তোমাদের প্রসারিত হচ্ছিল, যত বেগে প্রসারিত হচ্ছিল, তার বেগটা আরো দ্রুত বৃদ্ধি পাবে। এবং ও যত প্রসারিত হচ্ছিল, ওর উপরে কি করছে, এখানে কিন্তু একটা পিস্টনের উপর নিশ্চয়ই চাপ প্রয়োগ হয়েছে। চাপ প্রয়োগের ফলে কি করছে, পানির গতি আরো দ্রুত গতিতে বৃদ্ধি পাইছে, পানি আরো দ্রুত বেগে ওইখানে উপরে উঠতেছে, ঠিক আছে। তার মানে ওর উপর আমরা চাপ প্রয়োগ করছি। কি চাপ? বল প্রয়োগের, এটা কি F1 বল প্রয়োগ করছি, F1 বল প্রয়োগ করছি। ওকে, এখন দেখো এই পানিটা এখানে আস্তে আস্তে, পানিটা এখানে আস্তে আস্তে কি করবে, এখানে কিন্তু ধাক্কা দিতে থাকবে, এখানে ধাক্কা দিতে থাকবে, যার ফলে আমরা আরেকটা বল পাবো। এই বলটা হচ্ছে আমাদের F2 বল, ঠিক আছে। F1 দ্বারা হচ্ছে F1 বল প্রয়োগ করছো, কার উপর? পিস্টনের উপর প্রয়োগ করছো। এটা কিন্তু তোমার একটা পিস্টনের উপর প্রয়োগ করছো, যার ফলে কি হয়েছে, ও কি করছে, পানির গতি বাড়িয়ে দিছে, পানির গতি বাড়িয়ে দিছে, যার ফলে পানিটা কি করছে, এইখানে উপরে উপরে বাধা প্রদান করতেছে, উপরে তোমাকে ঠেলতেছে, ঠিক আছে, উপরে যাচ্ছে। তার মানে ও তো একটা পানিও কি করতেছে, একটা বল প্রয়োগ করতেছে, পিস্টনের উপর একটা বল প্রয়োগ করতেছে। দেখো ওইখান থেকে বল প্রয়োগ করছো, পানির গতি বৃদ্ধি পাইছে, পানি এখানে এসে একটা বল প্রয়োগ করতেছে, এবং এই বলটার নাম হচ্ছে আমাদের F2 বল। F2 বল প্রয়োগ করছে, ঠিক আছে। এখন দেখো এই যে পিস্টনটা আছে, এই পিস্টনের মধ্যে কিন্তু তোমাদের ক্ষেত্রফলও আছে, ঠিক আছে। এই পিস্টনটা কিন্তু ক্ষেত্রফল, ঠিক আছে। ওর ক্ষেত্রফল ধরো হচ্ছে তোমরা A1, ওর ক্ষেত্রফল ধরো A1, আর এটার একটা ক্ষেত্রফল আছে, এটা ধরো হচ্ছে A2, ওকে। তার মানে কিন্তু এখন আমরা চাপ পাবো, চাপ একটা পাবো, আমরা জানি কি চাপ মানে কি, চাপ P1, এটাই এখানে তুমি চাপ প্রয়োগ করতেছো, এবং একই চাপ কি করতেছো, ওইদিকে তোমার প্রয়োগ করতেছে। তার মানে P1 ইকুয়াল টু P2, P1 ইকুয়াল টু কি, P2। তার মানে আমরা এখান থেকে সূত্র বানাতে পারি, আমরা জানি P মানে হচ্ছে একক ক্ষেত্রফলে যত পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে তোমাদের চাপ। একক ক্ষেত্রফলে যত পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই আমাদের চাপ। তার মানে আমরা লিখতে পারি P1 এর জায়গা লিখতে পারি F1 ডিভাইডেড বাই A1, P2 এর জায়গায় লিখতে পারি F2 ডিভাইডেড বাই A2, ঠিক আছে। F2 ডিভাইডেড বাই A2, এতটুকু ক্লিয়ার? তারপর আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ওই Fটাকে নিচে নিয়ে আসবা, F এর সাথে রাখবা। তার মানে কি হবে, F1 ডিভাইডেড বাই F2, আর এটা A1 ডিভাইডেড বাই A2, ক্লিয়ার? বুঝতে পারছো? চাপ কিন্তু সমান থাকবে, ওইখানে যত পরিমাণে তোমরা চাপ প্রয়োগ করতেছো তত পরিমাণে চাপ এখানে এসে উপরের দিকে প্রয়োগ করছে, যার ফলে আমরা জানি দুইটা চাপ একই। তো আমরা জানি পি কি, চাপ হচ্ছে আমাদের একক ক্ষেত্রফলে যত পরিমাণ বল প্রয়োগ করবা ততই, বল মানে F, ক্ষেত্রফল মানে কি A। তো এখানে লিখছো F1 ডিভাইডেড বাই A1, এখানে লিখছো P2 এর জায়গায় F2 ডিভাইডেড বাই A2, যার ফলে আমরা পাইছি F এর নিচে F বসাইছি F1 ডিভাইডেড বাই F2, A এর নিচে A বসাইছি A1 ডিভাইডেড বাই A2, ক্লিয়ার? এখন দেখো ওর কিন্তু কৃত কাজ থাকবে, ওর নির্দিষ্ট কৃত কাজ থাকবে। ওর নির্দিষ্ট কৃত কাজ থাকবে, যেমন তোমাদেরকে একটু বুঝাই, যে তুমি কিন্তু বল প্রয়োগ করতেছো এই পিস্টনের উপর বল প্রয়োগ করতেছো, যার ফলে কি করছে, এই পিস্টনটি সামান্য নিচে নেমে আসছে, যাকে আমরা ধরতে পারি হচ্ছে L1, মানে দৈর্ঘ্যটা একটু নিচে নেমে আসছে, ঠিক আছে। আর এখানে যেহেতু বল প্রয়োগ হচ্ছেই, F1 বল প্রয়োগ তুমি করতেই আসো, তার মানে এই পিস্টনটা নিশ্চয়ই একটু উপরে উঠবে, নিশ্চয়ই এটা কি করবে, ওখান থেকে ধাক্কা খেয়ে আসছে আর এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এখানে থাকবে তোমার পিস্টনটা, নতুন পিস্টনটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে L2, ঠিক আছে। যার মানে কিন্তু আমরা একটা কৃত কাজ পাবো, মানে আমরা জানি কৃত কাজকে W দ্বারা প্রকাশ করে, তার মানে W1 ইকুয়াল টু F1 L1, আর W2 ইকুয়াল টু F2 L2, ওকে। সো এটা হচ্ছে আমাদের কৃত কাজ। কয়টা সূত্র পাইছি দেখো,
একটা, তারপর দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, বলতে গেলে তিনটা, একটা, দুইটা, তিনটা, বুঝছো? এই হচ্ছে আমাদের টাইপ 2 এর সূত্র। এখান থেকে ম্যাথ আসতে পারে, স্লাইটলি একটু বেশি আসতে পারে, বাট তোমাদের ক আর টাইপ 3 থেকে কিন্তু বেশি ম্যাক্সিমাম ম্যাথ আসবে, কারণ তোমরা জানো, বইটা খুলে তোমরা দেখতে পারবা যে তোমাদের টাইপ 3 এর মধ্যে আছে হচ্ছে বিকৃতি, পীড়ন, এসব নিয়ে কিন্তু আলোচনা করছে। সো এগুলো একটু টাফ, থিওরিটা একটু টাফ, বুঝতে একটু সমস্যা হয়, যার মানে কি ওইখান থেকেই তোমাদের সিকিউ বেশি আসবে। ঠিক আছে, এখান থেকে তেমন একটা আসবে না, দুই একটা আসতে পারে, দুই একটা আসতে পারে। এখন আসো 3 নাম্বার টাইপে, 3 নাম্বার টাইপ 3, প্রায় টাইপ 3 তে আসো। ওকে, এখন আমরা করব টাইপ 3। ওকে, সো ধরো তোমাদের এখানে একটা বস্তু আছে, এখানে তোমাদের একটা জিনিস, সাপোজ এখানে তোমাদের একটা কিছু আছে, এবং এটাদের মধ্যে তোমাদের একটা ভর দিছে, ভর, ভর ঝুলন্ত অবস্থায় আছে, ভর ঝুলন্ত অবস্থায় আছে, তার মানে ওর নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে। ঠিক আছে, ওর নির্দিষ্ট একটা দৈর্ঘ্য থাকবে। তারপর এইখানেও সেম টু সেম আঁকো, সেম টু সেম আঁকো, এটা একটু লম্বা আঁকবা, লম্বা, ওয়েট, এখানেও তোমাদের একটা ওয়েট দিচ্ছে, এটা কি একটা বস্তু, বস্তু, ঠিক আছে, এই দুইটাই একটা বস্তু। দেখো এখানে মনে করো তোমার দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, এল, স্বাভাবিক অবস্থায় দৈর্ঘ্য ছিল এল, পরে তুমি কি করছো, বস্তুটাকে আরো ভারী একটা বস্তু দ্বারা কি করছো, ঝুলাইয়া দিচ্ছ। তার মানে ওর কি করছে, যতটুকু ওর দৈর্ঘ্য ছিল ততটুকু কি হয়েছে, প্রসারণ ঘটছে। মানে কি প্রসারণ, আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বুঝাইছিলাম যে প্রসারণ মানে কি, লম্বা হওয়া, সংকোচন মানে কি, স্প্রিং দিয়ে বুঝাইছিলাম যে স্প্রিং কে যদি তুমি টানো সেটা কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আমাদের প্রসারণ হবে, আবার যদি তুমি স্প্রিং কে ছাড়ো ওটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আরেকটা বুঝেছিলাম, তুমি যদি কোনো ভারী বস্তু স্প্রিং এর উপর ছাড়ো, স্প্রিংটা এভাবে সংকুচিত হবে, আবার ভারী বস্তুটাকে যদি তুমি সরাও তাহলেও কি স্বাভাবিক অবস্থায় আবার ফিরে যাবে। ঠিক আছে, সো এখানে আসো, দেখো তোমাকে কি করছে, ভারী বস্তু ছিল, তো ওর দৈর্ঘ্য স্বাভাবিক অবস্থায় ছিল কত, এল। এখন বস্তুটা আর একটু বেশি ভারী, ওরে আর একটু বেশি টানতেছে, মানে প্রসারিত হচ্ছে, বস্তুটা কি করতেছে, প্রসারিত করতেছে এটাকে। তার মানে ওর কি দৈর্ঘ্য সেম আছে, ওর কিন্তু দৈর্ঘ্য সেম নাই, দেখো কতটুকু দৈর্ঘ্য কিন্তু সেম নাই। তার মানে আমরা এটাকে বলতে পারি এল, স্মল এল, এটাকে আমরা বলতে পারি স্মল এল, মানে এতটুকু হচ্ছে ওর প্রসারণ ঘটছে। তোমরা এখান এই পর্যন্ত দিবা, এতটুকু ওর প্রসারণ, ঠিক আছে, এতটুকু প্রসারিত হয়েছে, যাকে আমরা বলতে পারি কি, এল। তো তোমাদের এখানে যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা বলবা, যদি কোনো বস্তু বা কিছুর কারণে যদি কিছু তোমাদের হচ্ছে, যদি কোনো তোমাদের এখানে নাম দেওয়া থাকবে নির্দিষ্ট, তো বিকৃতি হচ্ছে কোনো কিছুর বিকৃতি হচ্ছে কোনো কিছু স্বাভাবিক অবস্থা থেকে তাকে বিচ্যুত করা বা সংকোচন বা প্রসারণ করা, সংকোচন বা প্রসারণ করা। তার মানে এখানে বিকৃতির, সুতরাং আমরা বিকৃতি লিখতে পারি, বিকৃতি আমরা এখানে লিখতে পারি কি জানো,
স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমাদের বিকৃতি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিকৃতি, এবং এই বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো একক নাই, একক নেই, ঠিক আছে? এখন আসো পীড়নে। পীড়নে সোজা কথা মনে রাখবা, একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে আমাদের পীড়ন। একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে সেটাই আমাদের পীড়ন। তার মানে পীড়নের সূত্রটা হবে, আমরা জানি পীড়ন ইকুয়াল টু পীড়ন, পীড়নকে আমরা লিখতে পারি, যেহেতু পীড়ন তাই মনে রাখবা সিম্পল পি দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পীড়নের সূত্র, পীড়নের সূত্র। এখন আসো ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, ইয়ং, এ পাশে লিখবো না, এই পাশে লিখি, ইয়ং গুণাঙ্ক। এটাকে আমরা প্রকাশ করতে পারি এরকম ডাব্লিউর মতো, এটা একটা দ্বারা, এটা দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এভাবে প্রকাশ করে। সো এটার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন, বা দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য, ওয়েট, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তার মানে দৈর্ঘ্য পীড়নের আমরা সূত্র পাইছি হচ্ছে এফ বাই এ, এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতির সূত্র পাইছি হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, তার মানে এখান থেকে আমাদের আরেকটা আসতে পারে হচ্ছে এফ বাই এ সেম থাকবে, আর এটাকে যদি তুমি গুণ করো, এটাকে যদি তুমি গুণ করো, ভাগকে গুণ করলে এটা কিন্তু উল্টা হয়ে যাবে, মানে উপরে যাবে আমাদের এল ডিভাইডেড বাই স্মল এল। তার মানে এটা আলটিমেট সূত্রটা হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ স্মল এল। সো এটা হচ্ছে আমাদের সূত্র স্মল এল, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? কিভাবে বের করলাম, যদি তোমাদের প্রমাণ চায় তাহলে তোমরা এভাবে দেখা দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক এর সূত্র, ইয়ং গুণাঙ্ক এর সূত্র। সুতরাং আরেকটা সূত্র পাইছি হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, এটাকে প্রকাশ করে এটা দ্বারা ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। ওকে, এটা নির্দিষ্ট নাম আছে, নির্দিষ্ট নাম, যেমন এফ ইকুয়াল টু আমরা জানি বল, এফ ইকুয়াল টু হবে বল, ওয়েট, এফ ইকুয়াল টু বল, এল ইকুয়াল টু আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, স্মল এল ডিভাইডেড বাই প্রসারণ, 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 এ ইকুয়াল টু ক্ষেত্রফল। ওকে, সো এগুলি হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায়ের সূত্র, তৃতীয় অধ্যায়ের সূত্র। আরেকটা জিনিস তোমাদের আছে, ওটা হচ্ছে গ্যাসীয় বস্তুর আয়তন।
গ্যাসীয় বস্তুর আয়তন। ঠিক আছে, এটা ভাবো হচ্ছে আমরা গ্যাসীয় বস্তুর আয়তন, তার মানে আলটিমেটলি কিন্তু আমরা তিনটা সূত্র পাইছি, পীড়ন, বিকৃতি, ইয়ং এর গুণাঙ্ক। এবার এটা লাস্ট। এখন এখানে দেখো আদি দৈর্ঘ্য ওইখানে জাস্ট প্রকাশ করছিলাম কি দ্বারা, এল দ্বারা। এখানে হবে আরেকটা, আদি দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব হচ্ছে ভি নট দ্বারা। তারপরে নতুন দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব ভি দ্বারা। নতুন আয়তন সরি, গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে কিন্তু এখানে আয়তন উল্লেখ করছি, তাই আয়তন এখানে লিখবা আয়তন, আদি আয়তন। আর এটা হবে আমাদের নতুন আয়তন। এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ওয়েট, নতুন আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন দেখো তোমাদের সংকোচন বা প্রসারণ। তোমরা লিখতে পারো এটাকে ভি মাইনাস ভি নট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রসারণ বা সংকোচন। তার মানে এটা বিকৃতি হবে, সুতরাং বিকৃতি ইকুয়াল টু সংকোচন বা প্রসারণ থাকবে উপরে, নিচে থাকবে হচ্ছে কি আদি আয়তন। এটা হচ্ছে আমাদের বিকৃতি। ওকে ফাইন। এখন আসো আয়তনীয় গুণাঙ্ক। আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি, আমরা জানি আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখানে তোমরা পীড়নকে রাখবা, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক উঠে তোমাদের বি বসবে। ঠিক আছে, আর বিকৃতি সূত্র আমরা পাইছি হচ্ছে বি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট। এটা হচ্ছে তোমাদের আয়তনীয় গুণাঙ্ক। বি কে প্রকাশ করতে পারো আয়তনীয় গুণাঙ্ক। ক্লিয়ার? দেখো এখন আসো গ্যাসীয় বস্তুর আয়তনের ক্ষেত্রে আদি আয়তন হচ্ছে আমাদের ভি নট, নতুন আয়তন হচ্ছে ভি, সংকোচন বা প্রসারণ হচ্ছে ভি মাইনাস ভি নট। তারপর দেখো বিকৃতি কি হবে, সংকোচন বা প্রসারণ ডিভাইডেড বাই আদি আয়তন। ঠিক আছে, ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট। তো আমরা জানি পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন হচ্ছে আমাদের পি দ্বারা প্রকাশ করি। বিকৃতির ক্ষেত্রে দেখো তোমাদের সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে, উঠে তোমাদের কি বসবে, আয়তনীয় গুণাঙ্কটা বসবে, যাকে আমরা প্রকাশ করতে পারি বি দ্বারা। ইনটু বিকৃতির মান আমরা পাইছিলাম কি, এ দেখো বিকৃতি হচ্ছে আমাদের ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট। তো মান বসাইছো, তো এটাই হচ্ছে আমাদের কি গ্যাসীয় বস্তুর আয়তনীয় গুণাঙ্ক। ওকে, গ্যাসীয় বস্তুর আয়তনীয় গুণাঙ্ক। ওকে, তার মানে সুন্দর করে এখানে যদি আমরা একটু লিখি, সবগুলি সূত্র আমরা পাবো। ওকে, এখন যদি সবগুলি একটু লিখি, এখানে লিখছি তিনটা, একটা দুইটা তিনটা। সুতরাং গ্যাসীয় বস্তুর আয়তনীয় গুণাঙ্ক হবে আমাদের, এটাকে বলতে পারি হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করব, পি ইকুয়াল টু ভি ইন্টু ভি
not v minus v naught, v minus v naught divided by v naught. ওকে, তার মানে আমরা কয়টা সূত্র পাইছি? চারটা পাইছি, চারটা। ওকে, শেষ। তার মানে আমরা তৃতীয় টাইপ 3 থেকে হচ্ছে আমরা কয়টা পাইছি? চারটা পাইছি, চারটা। একটা হচ্ছে আমাদের পীড়ন, তারপর বিকৃতি, তারপরে কি ইয়ং এর গুণাঙ্ক, আর এটা হচ্ছে তোমাদের গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় বস্তুর আয়তনীয় গুণাঙ্ক। সূত্রগুলি একটু মুখস্থ করবা, ঠিক আছে? সূত্রগুলি কিন্তু লাগবে। বিকৃতি হচ্ছে স্বাভাবিক অবস্থায় যে এটা ছিল, ওইটাকে ভাগ করছে কি দ্বারা? দেখো, স্বাভাবিক অবস্থায় এল ছিল, তারপর ওইটাকে হচ্ছে প্রসারণ করছে, তার মানে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তারপর এটা একক নাই। পীড়ন হচ্ছে আমাদের পি ইকুয়াল টু এফ বাই এ। এফ হচ্ছে বল, এ হচ্ছে ক্ষেত্রফল। ইয়ং গুণাঙ্ক হচ্ছে আমরা এটা দ্বারা প্রকাশ করি, ইয়ং গুণাঙ্ক ডাব্লিউ এর মতো, ওয়াই এর মতো এটা দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে এটা কি? এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। বল হচ্ছে আমাদের এফ, আদি দৈর্ঘ্য এল, তারপর প্রসারণ হচ্ছে আমাদের স্মল এল, ক্ষেত্রফল হচ্ছে এ। তারপর দেখো, গ্যাসীয় বস্তু আয়তনীয় গুণাঙ্কের ক্ষেত্রে কি পাইছি? পি ইকুয়াল টু আয়তনীয় গুণাঙ্ক ইনটু ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট। ওকে, কমপ্লিট। একটু তোমাদের যারা 9-এ উঠছো তাদের ক্ষেত্রে হচ্ছে একটু তোমাদের টাফ লাগতে পারে, কিন্তু তোমরা যদি ধীরে ধীরে ম্যাথের দিকে আগাও বা প্র্যাকটিস করো বা নিজে নিজে যদি একটু স্মরণ করার চেষ্টা করো যে আমরা এতক্ষণ কি পড়ছি, এতক্ষণ আমার মাথার মধ্যে কি হয়েছে, কোনটাকে কি দ্বারা প্রকাশ করে, ইয়ং গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে, আয়তনীয় গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে, সমানুপাতিক চিহ্ন উঠলে কি বসবে, এগুলি যদি তোমরা একটু মাথার মধ্যে রাখো তাহলে দেখবা সবকিছু তোমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে দেখো, আজকের ক্লাসের মধ্যে আমরা কি কি করছি? টাইপ 1 যতটুকু ম্যাথ বাকি ছিল কমপ্লিট করেছি, মানে একটা সৃজনশীল করেছি। দেন হচ্ছে তোমাদের টাইপ 2 এর ম্যাথ আগেই করানো হয়েছে, সো আমি জাস্ট তোমাদের মেমোরাইজিং এর জন্য সূত্রগুলি পড়ানো হয়েছে। আর টাইপ 3 তে তোমাদের সূত্র পড়াইছি। নেক্সট ক্লাসে হচ্ছে এখান থেকে তোমাদের ম্যাথ সলভ করাবো। ঠিক আছে? ম্যাথ এখান থেকে সলভ করাবো। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের জন্য এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে সবাই আমার সাথে জয়েন হয়ে যাবা, এবং তোমরা যদি কিছু না বুঝছো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু লিখতে পারো যে আমি এটা বুঝিনি, আমি আবার বুঝাই দেবো। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।